আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপদ অধিদপ্তর অর্থাৎ সড়ক ও জনপদ অধিদপ্তরের সার্ভেয়ার পদের কাজকে প্রথমে এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন সড়ক ও জনপদ অধিদপ্তর সহজ এর একজন সার্ভেয়ার পদের কার্যসমূহ ক্রমিক অনুযায়ী নিচে আলোচনা করা হলো। তো এরপরে ক্রমিক নং 1-এ দেখতে পাচ্ছেন রাস্তা নির্মাণের জন্য জমির পরিমাণ পরিমাপ করা এবং জমি সম্পর্কিত ভৌগোলিক তথ্য সংগ্রহ করে ম্যাপ তৈরি করা। এবং এই জমি সম্পর্কে ভৌগোলিক তথ্যগুলো কি হতে পারে দেখতে পাচ্ছেন জমি উঁচু নিচু অথবা সমতল ইত্যাদি বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে এবং এগুলো দেখে কিন্তু জমি পরিমাপ করতে হবে এবং সেই পরিমাপের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে একটি ম্যাপ তৈরি করতে হবে। এরপরে ক্রমিক নং 2-এ দেখতে পাচ্ছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের জমির সীমানা চিহ্নিত করা ও জমির অবৈধ দখলমুক্ত বা দূর করতে ভূমি রেকর্ড পরীক্ষা করা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে সড়ক ও জনপদ অধিদপ্তরের যে জমি রয়েছে বা জমির যে পরিমাণ রয়েছে সীমানা রয়েছে সেই সীমানা কেউ দখল করে খাচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনাকে খতিয়ে দেখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভূমির যে রেকর্ডগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এরপরে ক্রমিক নং 3-এ দেখতে পাচ্ছেন রাস্তা ও সেতুর প্রাথমিক নকশা তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমি সম্পর্কিত সঠিক তথ্য সরবরাহ করা। তো বিষয়টি হচ্ছে রাস্তা বা সেতু নির্মাণের ক্ষেত্রে যে নকশা বা আপনার যে ডিজাইনের প্রয়োজন পড়বে সেটার জন্য কিন্তু আপনাকে কর্তৃপক্ষকে কিন্তু সঠিক তথ্য অর্থাৎ জমি সম্পর্কিত সঠিক তথ্য কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে। এরপরে ক্রমিক নং 4-এ দেখতে পাচ্ছেন রাস্তা তৈরি বা নির্মাণের সময় সঠিক জ্যামিতিক পরিমাপ ঠিক আছে কিনা তা যাচাই করা। ক্রমিক নং 5 রাস্তা ও সড়ক নির্মাণ অথবা সংস্কারের জন্য প্রয়োজনীয় মালামাল ও কাজ সম্পর্কে একটি হিসাব তৈরি করা। অর্থাৎ বিষয়টি হচ্ছে রাস্তা বা সড়ক নির্মাণের জন্য বা সংস্কারের জন্য যে প্রয়োজনীয় মালামাল বা জিনিসপত্র প্রয়োজন পড়বে সেটার কিন্তু একটি বিস্তারিত হিসাব কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এরপরে ক্রমিক নং 6 কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদ্যমান সড়ক ও সেতুর বর্তমান অবস্থা পরিদর্শন করা। তো বিষয়টি হচ্ছে আপনার বর্তমানে যে সড়ক ও সেতুগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে সরেজমিনে গিয়ে পরিদর্শন করতে হবে এবং তার সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে কর্তৃপক্ষকে প্রেরণ করতে হবে এবং বিদ্যমান সড়ক ও সেতুর যে বর্তমান অবস্থা সেটির প্রেক্ষিতে কিন্তু একটি প্রতিবেদন তৈরি করে আপনাকে কর্তৃপক্ষকে অর্থাৎ আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু জানাতে হবে। এরপর আপনি ক্রমিক নং 7-এ দেখতে পাচ্ছেন সার্ভেয়াররা ডিজিটাল থিওডোলাইট জিপিএস এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির দ্বারা নিখুঁত পরিমাপের কাজ সম্পন্ন করে। অর্থাৎ আপনি কিন্তু এই যে থিওডোলাইট জিপিএস এবং অন্যান্য যে আধুনিক প্রযুক্তিগুলো রয়েছে সেই প্রযুক্তিগুলোর সাহায্যে কিন্তু আপনাকে রাস্তা বা সড়ক সম্পর্কে যে বা জমি সম্পর্কে যে নিখুঁত জ্যামিতিক কাজগুলো বা ম্যাপ তৈরির যে নিখুঁত কাজগুলো সেগুলো কিন্তু আপনাকে সম্পন্ন করতে হবে। তবে আশা করছি সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার পদের কাজকে এই বিষয়টি কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু আপনি এই ভিডিওতে যে বিস্তারিত বিষয়গুলো জানবেন সেগুলো কিন্তু আমি এখন দেখিয়ে দিব। তো এরপর রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যদি সড়ক ও জনপদ অধিদপ্তরের সার্ভেয়ার এই পোস্টটিতে চাকরি পেতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাকে বাংলাদেশের যে কোনো একটি স্কুল থেকে কিন্তু অবশ্যই মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এই দুইটি বিষয়ের শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার মধ্যে অবশ্যই যদি আপনি সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার এই পোস্টটিতে চাকরি পেতে চান। এরপরে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তো দেখতে পাচ্ছেন। তো আমি ধরে নিলাম যে আপনার সড়ক ও জনপদ অধিদপ্তরের যে পোস্টটি রয়েছে সার্ভেয়ার এখানে আপনার চাকরি হয়ে গিয়েছে। এখন আপনি কত টাকা বেতন পাবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা। সার্ভেয়ার পদে সাধারণত 14তম গ্রেডে বেতন দেওয়া হয়। অর্থাৎ সার্ভেয়ার পদে আপনার চাকরি হলে আপনার মূল বেতন হবে 10,200 টাকা থেকে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 24,680 টাকা পর্যন্ত। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার যদি সার্ভেয়ার এই পোস্টে চাকরি তাহলে আপনাকে 14তম গ্রেড বেতন হবে এবং আপনার বেতন হবে সর্বনিম্ন 10,200 টাকা থেকে এবং সর্বোচ্চ 24,680 টাকা পর্যন্ত। এরপর এখানে দেখতে পাচ্ছেন একজন সার্ভেয়ারের মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক মোট বেতনের তালিকা নিচে দেওয়া হলো। অর্থাৎ আপনি প্রতি মাসে কত টাকা বেতন ভাতা মিলিয়ে মোট পাবেন সে বিষয়টি কিন্তু আমি উল্লেখ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা টাকা। মূল বেতন 14তম গ্রেড দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 10,200 টাকা, বাড়ি ভাড়া 4,590 টাকা, চিকিৎসা ভাতা দেখতে পাচ্ছেন 1500 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, টিফিন ভাতা দেখতে পাচ্ছেন 200 টাকা। এই সব কিছু মিলে কিন্তু আপনার মাসিক যে মূল বেতনটি সেটি হবে 16,790 টাকা পর্যন্ত। তো বেতন ভাতার বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয়টাকে সেটি হচ্ছে আপনার প্রমোশন বা পদোন্নতি হবে কিনা। অর্থাৎ আপনার যদি সড়ক ও জনপদ অধিদপ্তরের সার্ভেয়ার পোস্টে চাকরি তাহলে আপনার প্রমোশন বা পদোন্নতি হবে কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং প্রমোশন হলে কতদিন পরে আপনার প্রমোশন হবে অর্থাৎ কত বছর পরে আপনার প্রমোশন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোশন বা পদোন্নতি সার্ভেয়ার পত্রে থেকে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চ পদে যাওয়ার সুযোগ আছে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। তো এখানে দেখতে পাচ্ছেন
অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিন্তু বিষয়টি বুঝিয়েছি। দেখতে পাচ্ছেন প্রমোশন বা পদোন্নতি বছর। অর্থাৎ এই পোস্টে থেকে একবারই প্রমোশন হবে সেই বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন। তারপর আমি একটু বিস্তারিত বলছি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমত আপনার চাকরি হবে সার্ভেয়ার। এই পোস্টে যখন আপনি দীর্ঘ ১০ বছর চাকরি করবেন, এরপর ন্যূনতম ১০ বছর যখন আপনার চাকরির বয়স হবে তখন কিন্তু আপনার প্রমোশন বা পদোন্নতি হবে এবং প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে আপনি যেতে পারবেন। ক্রমিক নং ২ এ দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল এই পোস্টে কিন্তু আপনি যেতে পারবেন। তো এখানে কিন্তু বিষয়টি বুঝতে পারছেন যে আপনার প্রমোশন বা পদোন্নতি কত বছর পর হবে। বিষয়টি হচ্ছে আপনার ন্যূনতম চাকরির বয়স যখন ১০ বছর হবে তখন কিন্তু আপনার প্রমোশন বা পদোন্নতি হবে এবং সার্ভেয়ার পোস্টে দেখতে পাচ্ছেন ১৪তম গ্রেডে বেতন হবে সর্বনিম্ন ১০,২০০ টাকা এবং সর্বোচ্চ ২৪,৬৮০ টাকা কিন্তু আপনার বেতন হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন অর্থাৎ প্রমোশনের যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পারছেন। তো তো প্রমোশন সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেটি কিন্তু আমি নিচে লিখে রেখেছি দেখতে পাচ্ছেন। বিশেষ দ্রষ্টব্য ৮৫% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে এবং ১৫% পদ প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে হবে। অর্থাৎ আপনার যে নতুন যে বিজ্ঞপ্তিগুলো হবে সেখানে কিন্তু আপনার প্রমোশনের মাধ্যমে হবে হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী এই পোস্টটিতে আপনি যেতে পারবেন। কত পার্সেন্ট? দেখতে পাচ্ছেন যে সরাসরি নিয়োগ নেওয়া হবে হচ্ছে আপনার ৮৫% এবং যে ১৫% অবশিষ্ট থাকে সেখানে কিন্তু আপনি প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে কিন্তু সহকারী প্রকৌশলী সিভিল এই পোস্টে যেতে পারবেন। কোথা থেকে? আপনি সার্ভেয়ার এই পোস্টে থেকে। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এরপর হচ্ছে বয়স, অর্থাৎ আপনি কত বয়স হলে আপনি সার্ভেয়ার পোস্টটিতে আপনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। তো বিষয়টি হচ্ছে দেখেন প্রার্থীর বয়স। সাধারণত প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা দেখতে পাচ্ছেন ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনারা যারা সাধারণ প্রার্থী রয়েছেন তারা কিন্তু ১৮ থেকে ৩২ বছর এই পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তারা কিন্তু ৪০ বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। এরপরে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। তো বিষয়টি হচ্ছে দেখেন শিক্ষানবিশী, অর্থাৎ শিক্ষানবিশী বা শিক্ষানবিশকাল, অর্থাৎ আপনার চাকরি হলে আপনাকে কতদিন শিক্ষানবিশী হিসেবে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের তারিখ হইতে ২ বছরের জন্য, অর্থাৎ আপনার যদি সরাসরি নিয়োগ হয় সেক্ষেত্রে আপনার যে তারিখে নিয়োগ দেওয়া হবে সেই তারিখ থেকে ২ বছর পর্যন্ত কিন্তু আপনাকে ২ বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এরপরে খতে দেখতে পাচ্ছেন পদোন্নতির ক্ষেত্রে এরূপ নিয়োগের তারিখ হইতে ১ বছরের জন্য নিয়োগ করা হয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনার যদি প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে এসে থাকেন তাহলে কিন্তু আপনাকে ১ বছরের জন্য আপনার নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ১ বছর কিন্তু আপনার শিক্ষানবিশী হিসেবে কাজ করতে হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটি হচ্ছে আপনি যদি সার্ভেয়ার এই পোস্টটি থেকে আপনি অবসরে যান তাহলে আপনাকে এককালীন বা পেনশন হিসেবে কত টাকা দেওয়া হবে বা কত টাকা আপনি আপনার চাকরি জীবন শেষে পাবেন। তো দেখতে পাচ্ছেন পেনশন বা এককালীন। পেনশনের টাকার পরিমাণ অনেকাংশে নির্ভর করে প্রমোশন বা পদোন্নতির উপর। একজন সার্ভেয়ার যদি চাকরি জীবনের শেষ পর্যায় পর্যন্ত সার্ভেয়ার পদ থেকে অবসরে যায় তাহলে ১৪তম গ্রেডের সরকারি নীতিমালা অনুযায়ী তিনি ৪৫ থেকে ৬৫ লক্ষ টাকা পাবেন। তবে টাকার পরিমাণ নির্ভর করে চাকরির স্থায়িত্বকালের উপর। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি যদি সার্ভেয়ার পোস্টে থেকে ১৪তম গ্রেডের এই পোস্টে থেকে যদি আপনি এই পোস্টে থেকে অবসরে যান তাহলে কিন্তু আপনি সর্বনিম্ন পাবেন ৪৫ লক্ষ এবং সর্বোচ্চ কিন্তু আপনি ৬৫ লক্ষ টাকা কিন্তু পাবেন। তবে আপনার যে টাকার পরিমাণটা সেটি কিন্তু আপনার চাকরির স্থায়িত্বকালের উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি কতদিন চাকরি করেছেন বা কত বছর চাকরি করেছেন এই বিষয়টির উপর কিন্তু অনেকভাবেই কিন্তু প্রভাব বিস্তার করে আপনার স্থায়িত্বকালের যে বিষয়টি সেটি। তো এই ছিল সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার পোস্টের কাজ কি, এছাড়াও যে অন্যান্য প্রশ্নগুলো আপনাদের মধ্যে বিদ্যমান থাকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো আরেকটি বিষয় হচ্ছে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা এখন দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।